সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 5 লাখ মানুষ, মাঠে তৎপর প্রশাসন, দক্ষিণে বৃষ্টি কমে উত্তরে বাড়ার পূর্বাভাস। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের আন্তরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, নেতিবাচক মনোভাব পরিহারের তাগিদ। উৎপাদনের শুরু থেকেই শিল্পবর্জ্য কীটনাশক মিশে যাচ্ছে খাদ্যদ্রব্যে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, নিরাপদ খাদ্য নিশ্চিতই বড় চ্যালেঞ্জ বলছেন পরিবেশবিদরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লন্ডভন্ড দেশের বিস্তীর্ণ জনপদ। সবচেয়ে নাজুক অবস্থা দক্ষিণ পূর্বাঞ্চলে। সাঙ্গু ও মাতামুহুরীর উপচে পড়া পানিতে ডুবছে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নিম্নাঞ্চল। এরই মধ্যে বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী, কাজ করছে জেলা প্রশাসনও। বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। টানা 6 দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনজীবন অচল হয়ে পড়েছে। উপজেলার 11 ইউনিয়নের প্রায় 80টি গ্রাম এখনও পানিবন্দী। কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অন্তত 50,000 মানুষ মানবেতর জীবনযাপন করছেন। মানুষের খানা দানা নাই, মানুষের ঘর দুয়ারে হইতে আর না, বইতে না, রাইতে আর না, খাইতে আর না, ছোট বড় বাচ্চারা চলে যে কেমত করে। স্কুলের সামনে, গেটের সামনে প্রচুর পানি, আমাদের আসতে প্রচুর কষ্ট। খালগুলো সাফ করতে চারা, খালগুলো যদি সাফ করতে তাহলে আমাদের এই পানিটা থাকতো না। ভারী বৃষ্টি ও পাহাড়ের ঢলে চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ির বেশিরভাগ এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবে এখনও অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। শুকনো খাবার ও সুপেয় পানির সংকটে দিন কাটছে অসহায় মানুষের। সারাদিনে আমি এখন 300 টাকা ভাড়া মারছি। আমার 130 টাকা আছে গাড়ির জমা, আর ঘর যাইতে যাইতে কয় টাকায় থাকবে। এই জায়গায় বয়ে আসলাম, কোনো ভাড়া মারতে পারি না বৃষ্টির লেগে। যে অসুবিধাগুলো হচ্ছে, ময়লা আবর্জনা আটকে আছে, সেটা উন্নতি হতে হবে। এদিকে জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছে কিশোরগঞ্জ শহর। বৃষ্টির পর বিভিন্ন সড়ক সহ অনেক নিচু এলাকায় পানি জমে থাকায় চরম দুর্ভোগে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। ড্রেন পুরোপুরি ভরা, ড্রেনের মধ্যে যে অবস্থা, ড্রেনে হাত দেওয়ার মতো একটু জায়গা নাই। পরিষ্কার করে এই পৌরসভাতে ময়লাগুলোর সাথে সাথে তো নেয় না, 2-3 দিন পড়ে থাকে, আবার বৃষ্টি ঘুরে ঘুরে ময়লা আবার ট্রেনের মধ্যেই যায়। পানি দিয়ে হেঁটে গিয়েছি, যে কারণে আমাদের ড্রেস ভিজে গিয়েছে, আর পরীক্ষার হলে আমরা অনেক অস্বস্তি বোধ করেছি। বান্দরবানের বেশ কিছু এলাকায় টানা বর্ষণে পাহাড় ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটি, পাথর ও গাছপালা সড়কের উপর পড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ক্ষতিগ্রস্ত সড়কে যোগাযোগ সচল করতে ব্যাপক তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় বান্দরবানে 15 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। বান্দরবান জেলা প্রশাসন অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ভারী বর্ষণে নোয়াখালী পৌর শহরে দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর খাল সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন প্রায় 1.5 লাখ পৌরবাসী। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। সারা দেশের মতো টানা বর্ষণে নোয়াখালীর পৌরসভাধীন জেলা শহর মাইস্তির প্রধান সড়ক সহ চারপাশের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। প্রায় 1.5 লাখ মানুষের এই শহরে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা আর সময়মতো সংস্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, খানাখন্দে ভরা সড়কটিতে কোটি টাকা ব্যয়ে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হলেও তা পৌরবাসীর কোনো কাজেই আসছে না। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার স্থায়ী সংস্কার ও খাল সচলের দাবি স্থানীয়দের। সামান্য বৃষ্টি হলেও পানিটা রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে, মানুষ চলাফেরা করতে পারে না। রাস্তাঘাট তো এমন অবস্থা যে একটা গাড়ি প্রবেশ করতে খুব সমস্যা হয়ে যায়। মানুষ একটা অসুস্থ হলে যে এখান থেকে বের হবে, এই সুযোগটা পর্যন্ত এখানে নাই। মূলত সমস্যা হচ্ছে আমাদের ড্রেনেজ ব্যবস্থা, যেটা ধরেন ময়লা আবর্জনায় পরিপূর্ণ। আমাদের খালগুলো খনন করা হয় নাই, যে নালাগুলো পরিষ্কার নাই। এখানে যে বৃষ্টি হলেই একদম ভরে যায়। প্রতিনিয়ত এখানে গাড়ির যানবাহন অ্যাক্সিডেন্ট হইতেছে, দুর্ঘটনা ঘটতেছে, কিন্তু আমরা চাই যে অতি শীঘ্রই এই কাজগুলো সম্পূর্ণ করা হোক। জেলা প্রশাসক অথবা আমাদের অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন সবাই আমাদের এই বিষয়গুলো একটু দেখবেন। এদিকে জনদুর্ভোগ লাঘবে কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। মানুষ যেখানে সেখানে ময়লা ফেলে ড্রেনগুলো
মধ্যে ফেলার কারণে ড্রেনে জলাবদ্ধতা আমরা নিরসন করতে একটু হিমশিম খাচ্ছি, তবে আমরা চেষ্টা করব। আর যেহেতু পৌরসভার একটা সক্ষমতার বিষয় আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা জনসাধারণকে যতটা সম্ভব যাতে জনদুর্ভোগ কমাতে পারি, আমরা সেই চেষ্টাটা করব। জলাবদ্ধতা নিরসনে শুধু কর্তৃপক্ষের আশ্বাসের বাণী নয়, এর বাস্তবায়ন দেখতে চায় নোয়াখালীবাসী। মিশেল বিন তানোয়ার, মোহনা সংবাদ। আজ থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমে উত্তরাঞ্চলে বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদ এক ব্রিফিংয়ে একথা বলেন। তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে, ফলে চট্টগ্রাম সহ দক্ষিণ অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সেই সঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা আজ থেকে তুলে নেওয়া হচ্ছে। তবে আগামী 3 থেকে 4 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। ঢাকায় স্বাভাবিক বর্ষাকালীন হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও অতি ভারী বর্ষণের সম্ভাবনা নেই বলেও জানান তিনি। গতকালকে পর্যন্ত যে বৃষ্টি সর্বোচ্চ হয়েছে আমবাগানে 106 মিলিমিটার। তাছাড়া অন্যান্য জায়গায় বৃষ্টি অনেকটা কমেছে, যেটা গত পরশুদিন সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল 211, প্রায় চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরও কমে যাবে। তবে কিছুটা বৃষ্টি বাড়বে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং রাজশাহী ডিভিশনে আগামী 3-4 দিন। এটা বেসিক্যালি যে বৃষ্টিটা হবে এটা রংপুর, ময়মনসিংহ, সিলেট এই রিজনে। দেশের রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের কাছ থেকে নেতিবাচক প্রভাব কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসা সেবা পৌঁছে দিতে সব চিকিৎসকদের স্ব-উদ্যোগী হওয়ার আহ্বানও জানান তিনি। শনিবার সকালে রাজধানীতে ডিএমসিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক বিশেষ সহকারী এস.এম. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। না বলেও থাকতে পারলাম না এটা এই সিস্টেমটা, এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না? প্রতিনিয়তই দূষিত হচ্ছে খাবারের মূল উৎস। শিল্প কারখানার অপরিশোধিত বর্জ্যের ভারী ধাতু কৃষি পণ্যের সঙ্গে মিশে যাচ্ছে চাষের প্রাথমিক পর্যায়ে। আবার কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক ও কীটনাশকের ফলে মাটি দূষণ কমিয়ে দিচ্ছে খাদ্যের পুষ্টিগুণ। এতে করে আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারের মতো স্বাস্থ্য ঝুঁকি। দেশের মাটিতে জৈব পদার্থের পরিমাণ গড়ে 2% নিচে নেমে এসেছে। এতে করে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পরিবেশবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। শিল্প কারখানার এমন অপরিশোধিত দূষিত বর্জ্য মিশ্রিত তরল টিস্যুতে মিশে যাওয়া এখন অনেকটাই স্বাভাবিক ঘটনা, যাতে মিশে আছে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম ও সীসার মতো নানা ভারী ধাতু। আর এই বিষ মিশানো তরলেই হচ্ছে ফসল উৎপাদন। এমন চিত্র শিল্প এলাকা গাজীপুরের। তবে এমন গল্প দেশের সব শিল্প এলাকার। ধানই হয় না, কারখানার পানি নষ্ট এসে একবারে শেষ হয়ে যায়। পানির কারণে যে পোকা ধরে, আমরা যে খরচ করি এই খরচের টাকাও হয় না। বাংলাদেশের কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ 2 দশকে আশঙ্কাজনক হারে বেড়েছে। 2022-23 অর্থ বছরে দেশে 81 লাখ হেক্টর কৃষি জমিতে 65.53 লাখ টন রাসায়নিক সার প্রয়োগ করা হয়েছে। 1972 সালে দেশে মোট কীটনাশকের ব্যবহার ছিল মাত্র 4000 মেট্রিক টন, আর 2022 সালে দেশে কীটনাশকের ব্যবহার প্রায় 40,000 মেট্রিক টনে গিয়ে দাঁড়ায়। অর্থাৎ 1972 সালের তুলনায় এটি 10 গুণ বেড়েছে। ওষুধ না দিলে কিছু হইব না, ওষুধ দিতে হবে, সার দিতে হবে, এরপরে কামলা বদলি আছে, লাস্টে কিছু সামান্য কিছু তাহলে থাকতে পারে, নাও থাকতে পারে। সার ছাড়া তো ফসল হয় না, দরকার দয় নাকি। দেশের প্রায় 70% মানুষ অনিরাপদ খাদ্য গ্রহণের ফলে নানা অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছে এবং এতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর টক্সিক এলিমেন্টগুলো, হেভি মেটালগুলো অ্যাকুমুলেট হয়, পরবর্তীতে সেটি মানব শরীরে এসে বায়ো অ্যাকুমুলেশন হয় এবং মানুষ নানা রকমের খাদ্য দূষণজনিত হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ে যায়। বর্তমানে ইনডাইজেশন, অ্যালার্জি,
বিভিন্ন রকমের ক্যান্সারের ও ঝুঁকি তৈরি করছে এই ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের কারণে। দেশের মাটিতে জৈব পদার্থের পরিমাণ এখন গড়ে 2%-এরও নিচে নেমে এসেছে। এর ফলে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বিশাল চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আমাদের প্রত্যেক দিনের যেই মূল খাদ্য যেটি ধান, শাক সবজি, মাছ, এমনকি মাংস, এগুলো বিভিন্নভাবে কন্টামিনেটেড হয়েছে। আর এই কন্টামিনেশনের পিছনে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অন্যতমভাবে দায়ী। প্রতি বছর বিশ্বে প্রায় 60 কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয় এবং প্রায় 4,20,000 মানুষের প্রাণহানি হচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক আবারও 3 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায়, শনিবার ভোররাতে ভুটিয়াপাড়া সীমান্তের রামকৃষ্ণপুর এলাকা দিয়ে এই চেষ্টা চালানো হয়। এদিকে লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার বুড়িমারির সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 3 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। তবে একই সীমান্ত দিয়ে মধ্যরাতে আরও 6 জনকে পুশিন করা হয়। তাদের মধ্যে 3 জনকে স্থানীয়রা আটক করলেও বাকি 3 জন বিভিন্ন পথ দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলে যান বলে অভিযোগ রয়েছে। এছাড়া পঞ্চগড় সীমান্তে 13 জনকে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। যমুনার ভাঙনে বগুড়ার সারিয়াকান্দির শতবর্ষী চক্ররতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ষষ্ঠবারের মতো নদীগর্ভে বিলীন হয়েছে। তবে ভবন হারালেও থেমে নেই পাঠদান। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর অস্থায়ী ছাউনিতেই চলছে শিশুদের লেখাপড়া। বগুড়া প্রতিনিধি রাসেল কবিরের প্রতিবেদন। একসাথে খেলি আর পাঠশালে যা। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে চক্ররতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। 1919 সালে প্রতিষ্ঠিত বগুড়া সারিয়াকান্দির চক্ররতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় গত 19 মে ফের নদীগর্ভে বিলীন হয়। গত 11 বছরে 6 বার ঠিকানা বদলাতে হয়েছে এই স্কুলটিকে। যমুনার থাবায় শতবর্ষে স্কুলটি হারিয়ে গেলেও হার মানেননি শিক্ষক শিক্ষার্থীরা। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর অস্থায়ী টিনের ছাউনিতেই এখন চলছে কোমলমতি শিশুদের পাঠদান। পাকা ভবন হারিয়ে যাওয়ায় চরম সংকটে চরাঞ্চলের 100 বছরের প্রাচীন এই বিদ্যাপীঠ। স্কুলটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বাচ্চাদের পড়াশোনা খুবই হ্যাম্পার হচ্ছে। এখানে নাই কোনো বিদ্যুৎ, নাই কোনো বেড়ার ব্যবস্থা। এই গরমে বাচ্চারা ঘেমে ভিজে যাচ্ছে, বৃষ্টি এলে বাচ্চারা ভিজে যাচ্ছে। এছাড়া এই যে মানুষ চলাচল করতেছে, এতে বাচ্চাদের মনোযোগের খুবই ঘাটতি হচ্ছে। এই ভাঙনটা যদি রোধ করা যায় তাহলে জায়গার স্কুল জায়গাতেই থেকে যাবে, আর ভাঙতে হবে না। এই স্কুলটা যাতে একটা স্থায়ী জায়গা হতো। সরকার যদি নদী যেমন আছে, নদীটা একটা খুঁড়িয়াতে সাইড টাইড দিয়ে কিছু কাজ কাম করলে, নদীটা না ভাঙলো আমরাও বসত বাড়ি করে শান্তি পাইতাম, বাচ্চারাও শান্তি পাইতো, শিক্ষকরাও শান্তি পাইতো। যমুনার গ্রাসে বারবার স্কুল ভেঙে গেলেও বন্ধ হয়নি শিক্ষার আলো ছড়ানোর লড়াই বলে জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। 18 মে 2026 তারিখে বিদ্যালয়টি নদী ভাঙ্গনের শিকার হয়। টিনের ঘরগুলো ছিল, সেইগুলো ভেঙে নিরাপদ স্থানে রেখে দিয়েছি এবং পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য রাস্তার ওপর আমরা ছাপরা ঘর তুলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতেছি। বিদ্যালয়টি প্রতিস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উনি যোগাযোগ অব্যাহত রাখছেন, বিষয়টি উনি জানিয়েছেন। আমরা আশা করছি যে অতি শিগগিরই সে বরাদ্দটা পাবো এবং পাওয়ার পরে সেখানে অস্থায়ী ভিত্তিতে অবকাঠামো তৈরি করে আমরা নেব। তবে সব হারানোর মাঝেও আশা জাগাচ্ছে জেগে ওঠা নতুন চর। স্থানীয়দের প্রত্যাশা এই চরে আবারও মাথা তুলে দাঁড়াবে শতবর্ষী এই বিদ্যাপীঠ। ছোট গায়ে ছোট ছোট ঘর। রাসেল কবির, মোহনা সংবাদ, বগুড়া। নেত্রকোনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে। গেল 4 বছরে জেলার বিভিন্ন সড়কে 164টি দুর্ঘটনায় 141 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও 136 জন। অনিয়ন্ত্রিত গতি, ত্রুটিপূর্ণ গাড়ি এবং চালকের অদক্ষতার কারণে প্রায়ই ঘটছে মর্মান্তিক প্রাণহানির ঘটনা। মলয়রঞ্জন সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। নেত্রকোনা জেলা পুলিশের পরিসংখ্যান অনুযায়ী 2023 সালে 27টি, 2024 সালে 88টি, 2025 সালে 33টি এবং চলতি বছরে এ পর্যন্ত 16টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় বহু পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে।
সম্প্রতি নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের 40 বাইপাস এলাকায় বাস চাপায় একই পরিবারের 2 মেয়েসহ মায়ের মর্মান্তিক মৃত্যু পুরো জেলাকে নাড়া দেয়। গুরুতর আহত বাবা এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। হৃদয় বিদারক এই ঘটনা নতুন করে সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। আমার ভাই ঈদ বাতাল ঈদ করে আমার ভাই যাইতে লইছি যাওয়ার অবস্থা আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে আমার 2 ভাই সেরি আর আমার ভাই বউ মারা গেছে। অ্যাক্সিডেন্টে 3 জন মারা গেছে, আরেকজন মৃত্যু সদ্যা আছে হসপিটালে মারা গেল, বা ওনার যে একজন মেডিকেলে আছে বা অন্য সরকারি যে অনুদানটা বা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয় ওনার পরিবারে। সড়কে 3 চাকার যানবাহনের বেপরোয়া চলাচল, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ ও মাদকাসক্ত চালক এবং যাত্রীদের অসচেতনতাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সচেতন সমাজ। পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং বিলবোর্ডিং সিস্টেম করতে হবে, যার মাধ্যমে জনগণ সচেতনভাবে চলাফেরা করতে পারবে। অনুমোদনহীন যেমন সিএনজি বা বিভিন্ন গাড়ি চলাচল করছে এই হাইওয়ে রোড থেকে এবং আন্ত যে রুটগুলো আছে সবগুলোতে একই অবস্থা। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা নিত, আজকে ওদের বিচার করতো, আজকে হয়তো এই দুর্ঘটনা হতো না। জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সব দিক মিলিয়ে যাত্রী এবং চালক উভয়কেই আমরা সচেতনতার মাধ্যমে আমরা চেষ্টা করছি যেন এই অ্যাক্সিডেন্টগুলো কমিয়ে নিয়ে আসতে পারি। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মনে করেন সবাই। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। বাংলাদেশ সহ 7 দেশের নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত একটি সমন্বিত নতুন ভ্রমণ প্যাকেজ চালু করেছে সৌদি আরব। গালফ নিউজের তথ্য মতে অনুমোদিত এজেন্সি রিজার্ভেলো আল মুসাফের মাধ্যমে এই প্যাকেজ বুকিং করলে ফ্লাইট ও হোটেলের পাশাপাশি সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে ইমেইলে সরাসরি ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা মিলবে। আলাদা করে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। 3 মাস মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ভিসায় সর্বনিম্ন 2 দিন থেকে সর্বোচ্চ 88 দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া আলোচনায় গতি ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এরই মধ্যে তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রতিনিধিরা। এদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক বাঘের গালিভাভ বলেছেন তার দেশ কখনোই আত্মসমর্পণ করবে না। তেহরান সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেন বাঘের গালিভাভ। রুমানা রুমার ডেস্ক রিপোর্ট। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া আলোচনা বর্তমানে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে আলোচনায় গতি ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এ তৎপরতার অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন কাতারের প্রতিনিধিরা। মূল লক্ষ্য হলো চলমান উত্তেজনা কমিয়ে আনা এবং ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে আরও বিস্তৃত আলোচনার পরিবেশ তৈরি করা। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী। কাতারের দেয়া তথ্য মতে ফোন আলাপে 2 নেতা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক নৌপথের সুরক্ষার ওপর জোর দেন 2 শীর্ষ নেতা। এদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন 2 দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি আর কার্যকর থাকবে না। ট্রাম্প বলেন ইরানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ পাওয়ার পর তিনি সংলাপ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তার এমন মন্তব্যের পর যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে তেহরানের সংশয় আরও গভীর হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ কখনোই ইরানের আত্মসমর্পণের মাধ্যমে শেষ হবে না বলে জানিয়েছেন ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাভ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক থেকে সরে এলে তেহরান সর্বাত্মকভাবে আত্মরক্ষার জন্য প্রস্তুত বলেও মন্তব্য করেন এই ইরানি কর্মকর্তা। ইরানের জাতীয় অবকাঠামোর ওপর যে কোনো ধরনের হামলা চালানো হলে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ও কঠোর আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান মোহাম্মদ বাগের জোলগাদর। রুমানা রুমা, মোহনা সংবাদ।
খেলার খবর ক্রিকেট। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আর কিছুক্ষণ পরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। হারারি স্পোর্টস ক্লাব মাঠে ইতিমধ্যে টসে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও জিম্বাবুয়ের মাটিতে শোচনীয় পরাজয় হয় মিরাজ বাহিনীর। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত হয় স্বাগতিকদের। এখন লক্ষ্য কেবল ধবল ধোলাইয়ের লজ্জা এড়ানো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তৃতীয় ম্যাচে থাকছেন না পেসার মুস্তাফিজুর রহমান। তার বদলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। শেষ করব ভিন্ন মাত্রার একটি খবর দিয়ে। দুনিয়ায় কিছু গ্রন্থাগার আছে যেগুলো শুধু বই ধার নেওয়ার জায়গা নয়, এগুলো এমন জায়গা যেখানে লুকিয়ে আছে ইতিহাস, স্থাপত্য আর গল্পের বাইরের গল্প। বিশ্বের বিভিন্ন দেশের প্রাচীনতম গ্রন্থাগার নিয়ে ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। আয়ারল্যান্ডে অবস্থিত ট্রিনিটি কলেজের গ্রন্থাগারটিতে হাজার হাজার বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। এই গ্রন্থাগারটি লংরুমের জন্য বিশেষভাবে পরিচিত। এই লংরুমটি হলো 65 মিটার দীর্ঘ একটি করিডোর, যেখানে প্রায় 2 লাখ বই সাজানো রয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত স্টেট লাইব্রেরি অব সাউথ অস্ট্রেলিয়া গ্রন্থাগারটি কেবল বইয়ের জন্যই নয়, ভিক্টোরিয়ার নকশায় তৈরি মটলক চেম্বারের জন্য বেশ সুপরিচিত। গ্রন্থাগারের বেসমেন্টে একসময় দক্ষ প্রাণীদেহ সংরক্ষণবিদরা কাজ করতেন। এখানে আছে 40,000-এরও বেশি বইয়ের সংগ্রহ। সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন অ্যাবি লাইব্রেরি বিশ্বের প্রাচীনতম গ্রন্থাগারগুলোর একটি। এখানে রয়েছে মধ্যযুগীয় পাণ্ডুলিপির বিশাল সংগ্রহ। একসময় এটি ছিল একটি বড় মঠ। ডিউক হামফ্রেস লাইব্রেরি যেন এক গ্রন্থাগারের ভেতর আরেক গ্রন্থাগার। এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মূল গবেষণা গ্রন্থাগার বডলিয়ান লাইব্রেরির সবচেয়ে পুরনো পাঠকক্ষ। একসময় হামফ্রেস লাইব্রেরির বইগুলো তাকের সঙ্গে শেকল দিয়ে বাঁধা থাকত। আজও এই বইগুলো শুধু বডলিয়ান লাইব্রেরির নির্দিষ্ট পাঠকক্ষেই পড়া যায়। এডমন্ড অ্যাবি লাইব্রেরি হলো বিশ্বের সবচেয়ে বড় মঠভিত্তিক গ্রন্থাগার। এর 70 মিটার দীর্ঘ হলওয়েতে রয়েছে 60,000-এরও বেশি বইয়ের সংগ্রহ। গ্রন্থাগারটি বারোক স্থাপত্য শৈলীর এক অপূর্ব নিদর্শন। এর ছাদ জুড়ে রয়েছে 7টি চমৎকার ফ্রেস্কো চিত্রকর্ম। স্টেট লাইব্রেরি ভিক্টোরিয়া হলো অস্ট্রেলিয়ার সবচেয়ে পুরনো গণগ্রন্থাগার। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো লাট্রোব পাঠকক্ষ। ভিভলিঙ্গেন মনস্টারি গ্রন্থাগারটির অবস্থান জার্মানির উলুমে। এই গ্রন্থাগারে ভিড় কম হওয়ার কারণে এটিকে লুকানো রত্ন বলে বিবেচনা করা হয়। রোকাকো শৈলীর নকশার জন্য বিখ্যাত এই গ্রন্থাগার। এর গ্যালারিতে রয়েছে পৌরাণিক ও বাইবেলের চরিত্রদের মূর্তি ও চিত্রকর্ম। ঐশী আলম, মোহনা সংবাদ। এরই সাথে শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী 5 লাখ মানুষ, মাঠে তৎপর প্রশাসন, দক্ষিণে বৃষ্টি কমে উত্তরে বাড়ার পূর্বাভাস। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসকদের আন্তরিক হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর, নেতিবাচক মনোভাব পরিহারের তাগিদ। উৎপাদনের শুরু থেকেই শিল্পবর্জ্য কীটনাশক মিশে যাচ্ছে খাদ্যদ্রব্যে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। নিরাপদ খাদ্য নিশ্চিতই বড় চ্যালেঞ্জ বলছেন পরিবেশবিদরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।